আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল। এই বিশ্বব্রহ্মাণ্ডে প্রায় 2 ট্রিলিয়ন ছায়াপথ আছে। 2 ট্রিলিয়ন ছায়াপথের মধ্যে একটি ছায়াপথ আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে। সেই মিল্কি ওয়েতে 1000 কোটি নক্ষত্রের একটি নক্ষত্র সূর্য, আর সেই সূর্যের একটি গ্রহ পৃথিবী। সেই পৃথিবীতে বসবাস সবথেকে উন্নত জীবের, হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। না, আমি অন্য কারো কথা বলছি না, আমি মানুষের কথা বলছি। আর সেই মানুষের জীবন শুরু হয় একটা পাম্প যন্ত্র দিয়ে, যেটা তার জীবনের জন্মলগ্নে প্রায় 6 সপ্তাহ থেকে স্পন্দন শুরু করে। ডপলার ইউএসজি সাহায্যে দেখা গেছে সেই 6 সপ্তাহ থেকে সারা জীবন সে স্পন্দিত হতে থাকে, আর আমাদের বিভিন্ন কোষে রক্ত, হরমোন, খাদ্যের পুষ্টি পৌঁছে দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। এক অদ্ভুত পাম্প যন্ত্র হৃৎপিণ্ড। সে হৃৎপিণ্ডের নানা কথা আজকে বলবো আপনাদের সামনে। আমাদের ক্ষুদে পড়ুয়ারাও জানতে পারবে যে কীরকমভাবে হৃৎপিণ্ড কাজ করে, পেস মেকার কি, স্টেন কেন ব্যবহার করা হয়, আমাদের জীবন্ত হৃৎপিণ্ড দেখতেই বা কীরকম, কী কী ভালভ আছে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে, কেনই বা হৃৎস্পন্দন হয় আমাদের, কেনই বা শব্দ আমরা শুনতে পাই বুকের বাঁ দিকে হাত চেপে ধরলে, আমাদের হৃৎপিণ্ডের ডিসেকশন করলে কেমনই লাগে। এই ভিডিও করার আগে আমার ধারণা ছিল যে মানুষের কাছাকাছি হৃৎপিণ্ড কোন প্রাণীর। আমার স্বভাবতই ধারণা ছিল, যেহেতু বানর, শিম্পাঞ্জি, গরিলা থেকেই মানুষের সৃষ্টি হয়েছে, তাই ধারণা ছিল যে এদের হৃৎপিণ্ডই বুঝি মানুষের সঙ্গে একই রকম দেখতে হবে। কিন্তু না, অবাক করার বিষয়, পিগ, শূকর, অপভ্রংশের শুয়োরের হৃৎপিণ্ড মানুষের মতন। আর সেই শুয়োরের হৃৎপিণ্ডের ডিসেকশন করব আমরা। ডিসেকশনের প্রত্যেকটা স্টেপ দেখাবো, জীবন্ত হৃৎপিণ্ড কেমন হয় দেখাবো, হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কীরকমভাবে হৃৎ উৎপাদক তৈরি হয়, পেস মেকার কী করে বসানো হয়, আমাদের স্টেইন কেন ব্যবহার করা হয়, হৃৎপিণ্ডের বিভিন্ন রোগের কথাও বলবো এবং তার প্রতিকারও জেনে নেব এই ভিডিওতে। ভিডিওর শেষে আপনাদের সাথে এই চ্যানেল সম্পর্কে কিছু কথা বলবো। 4 बॉर्डर, अपर बॉर्डर, राइट बॉर्डर, इंफीरियर बॉर्डर, लेफ्ट बॉर्डर। अपर बॉर्डर बनेगा राइट एट्रियम से और लेफ्ट एट्रियम दोनों से। राइट बॉर्डर बनेगा राइट एट्रियम से। अगर हम सुपीरियर वेना कावा और इंफीरियर वेना कावा को एक स्ट्रेट लाइन से ज्वाइन करेंगे तो जो राइट एट्रियम बीच में आएगा और वो जो बॉर्डर होगा वो होगा मेरा राइट बॉर्डर। অ্যানাটমির ক্লাসে ফরমালিনে ডুবিয়ে রাখা মানব হৃৎপিণ্ডের ডিসেকশন আমরা হয়তো বুঝতে পারবো না। আমাদের হৃৎপিণ্ডের প্রধান দুটি অংশ থাকে। সামনের দিকে যেখান থেকে রক্ত রিসিভ করে তার নাম অরিকুল বা অরিন্দ, আর নিচের দিকে যেটা পাম্প করে সেই অংশটার নাম হচ্ছে ভেন্ট্রিকেল। এবার অলিন্দ এবং নিলয়ের মাঝখানে দু ধরনের কপাটিকা থাকে। বাম অলিন্দ অর্থাৎ লেফট অরিকুল, লেফট ভেন্ট্রিকুলের মাঝখানে দেখতে পাচ্ছি আমরা দ্বিপত্র কপাটিকা আছে। একটু ছবিটা ভালো করে লক্ষ্য করলেই দেখা যায় যে ডান দিকে, আমাদের ছবি যখন দেখছি তখন ডান দিকে, কিন্তু বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে বাইকাস্পিড ভাল্ব আছে। আর ডান অলিন্দ বা ডান নিলয়ের মাঝখানে আছে ট্রাইকাস্পিড ভাল্ব। ভাল্বগুলো আমরা দেখলাম খুব সুন্দরভাবে। এই যে ছবিটা, সেই ছবিটাতে এখন যেটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে মানব হৃৎপিণ্ডের একদম জীবন্ত রূপ। হৃৎপিণ্ড হলো এমনই একটা অর্গান, যে অর্গানটা কিন্তু দেহের বাইরে এনে রাখলে কিন্তু মুভ করতে পারে, অর্থাৎ স্পন্দন করতে পারে। একটা আশ্চর্য জিনিস এই আমাদের হৃৎপিণ্ড। যদি তাকে রক্ত সংবহন দেয়া হয়, রক্ত যদি তাকে সাপ্লাই দেয়া যায়, তাহলে কিন্তু হৃৎস্পন্দন চলতেই থাকে। আর হৃৎস্পন্দনের মূল হচ্ছে এসএ নোড, সাইনিও অরিকুলার নোড, যেটা থেকে হৃৎস্পন্দন তৈরি হয় সেটাকে বলা হয় পেসমেকার। আমরা এখন লক্ষ্য করছি হুবহু
মানুষের হৃৎপিণ্ডের মতন দেখতে পিগের হার্ট বা শুয়োরের হার্ট। সেই যে পিগের হার্ট তাদেরও ঠিক আমাদের মতন 4টে চেম্বার থাকে, 4টে প্রকোষ্ঠ থাকে। আর সেই পিগের হার্টটাও আমাদের মানুষের মুঠো করলে যেরকম মনে হয় ঠিক সেরকমই। একদম হুবহু মানুষের হার্টের মতন দেখতে এই পিগের হার্টের সামনের দিকে যে অংশটা দেখতে পাচ্ছি সেই অংশগুলো থেকে রক্ত কি হয় না সাপ্লাই দিচ্ছে। এখানে হচ্ছে লেফট মানে যেখান থেকে সুপিরিয়ার ভেনা কেভা এবং ইনফিরিয়ার ভেনা কেভা যেগুলো আসছে সেগুলো দেখানো হচ্ছে, যেখান থেকে তারা রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। অর্থাৎ অলিন্দে হৃৎপিণ্ডে অন্যান্য জায়গা থেকে রক্ত এসে জমা হয়, আর বাম অলিন্দের রক্ত চলে আসে ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে বাম অলিন্দে জমা হয়। হৃৎপিণ্ডের এই 4টে ভাগ থাকে, চেম্বার থাকে। এখন হৃৎপিণ্ডের মধ্যে যে সমস্ত আর্টারিগুলো থাকে বা ধমনী থাকে তাদের আমরা করোনারি ধমনী বলি। সেই করোনারি ধমনী কি করে না আমাদের হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সাপ্লাই করে। সেই করোনারি ধমনীর পাশ দিয়ে প্যারালালি আমরা প্রথম ইনসিশন দিচ্ছি, যাতে আমরা লেফট ভেন্ট্রিকেলটা দেখতে পাই। লেফট ভেন্ট্রিকেলের পেশি সবথেকে বেশি পুরু বা ঠিক। কেন না লেফট ভেন্ট্রিকেল থেকেই রক্ত পাম্প বেশি করতে হয় এবং সমস্ত শরীরে রক্ত এই লেফট ভেন্ট্রিকেল বা বাম নিলয় থেকে রক্ত সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। কার মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে না মহাধমনী বা অ্যাওর্টার মধ্যে দিয়ে। সেই অ্যাওর্টার যে অংশগুলো সেগুলো আমরা কেটে দেখানোর চেষ্টা করছি, যে অ্যাওর্টাটা অংশটা কেমনভাবে লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টা দিয়ে যাচ্ছে সেই অংশটা আমরা দেখার চেষ্টা করছি। অ্যাওর্টা দিয়েই কি হয় না আমাদের হৃৎপিণ্ড থেকে রক্ত সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। কিরকম রক্ত না শুদ্ধ রক্ত বা অক্সিজেনেটেড ব্লাড। সেই অক্সিজেনেটেড ব্লাডগুলো বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টার মধ্যে দিয়ে আমাদের সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। সেই অ্যাওর্টাটাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে হাত দিয়ে। আর আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে সমস্ত ভাল্বগুলো থাকে সেই ভাল্বগুলোর কাজ হচ্ছে রক্তটাকে একমুখী প্রবাহ করার। একমুখী প্রবাহ করার উদ্দেশ্য কি না রক্ত আর অন্য চেম্বারে চলে আসতে পারে না। এরপরে আমরা দ্বিতীয় আর একটা ইনসিশন দিচ্ছি যাতে কি হয় আর একবার ভাগ করছি, যাতে হৃৎপিণ্ডের ডান অলিন্দ ডান নিলয়টাকে ভালো করে বোঝার জন্য। ডান নিলয়টা বা রাইট ভেন্ট্রিকেলটা লেফট ভেন্ট্রিকেলের তুলনায় অপেক্ষাকৃত পাতলা। কেন না রাইট ভেন্ট্রিকেলগুলো থেকে রক্ত কোথায় যায় না আমাদের ফুসফুসীয় ধমনীর মধ্যে। খেয়াল রাখতে হবে এই জায়গাটা, কিন্তু ফুসফুসীয় ধমনী বলছি, ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারির মধ্যে দিয়ে দুটো ফুসফুসে চলে যায়। কেন চলে যায়? ফুসফুসে সেখানে রক্ত শোধন করার জন্যে। আবার সেই ফুসফুস থেকে রক্ত শোধন হয়ে সেটা ফুসফুসীয় শিরা, খেয়াল রাখতে হবে এখানেই কেবল একটু আলাদা রকম হয়। শিরা কেবল এখানে কিরকম না শুদ্ধ রক্ত বহন করছে বা অক্সিজেনেটেড ব্লাড বহন করছে। শুদ্ধ রক্ত চলে আসে হৃৎপিণ্ডের বাম অলিন্দে। সেই বাম অলিন্দে থেকে রক্ত বাম নিলয়ে আসবে এবং বাম নিলয় থেকে সেটা সমস্ত শরীরে পাম্প করে দেওয়া হবে। আমি পরে আবার ভালো করে ছবি দিয়ে দেখিয়ে আবার বলে দেবো পরে। এবার হৃৎপিণ্ডের যে রাইট ভেন্ট্রিকেল সেখান থেকে রক্তটা যাতে ব্যাক করে চলে না আসে তার জন্যে থাকে রাইট ভেন্ট্রিকেল এবং রাইট অরিকুলের মাঝখানে ট্রাইকাসপিড ভাল্ব, আর লেফট অরিকুল আর লেফট ভেন্ট্রিকেলের মাঝখানে থাকবে কি না বাইকাসপিড ভাল্ব। লেফট বাইকাসপিড ভাল্ব বা মিট্রাল ভাল্বও বলা হয়। এরা কি করছে না হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্তটাকে একদিকে প্রবাহিত করে। এবার আমাদের হৃৎপিণ্ডের সারটা মানে যদি সারফেসটা লক্ষ্য করা যায় তাহলে করোনারি আর্টারি, সেই করোনারি আর্টারি কি করে না সমস্ত রক্ত হৃৎপিণ্ডের পেশিগুলোকে দেয়। আর এই হৃৎপেশি যদি ব্লক হয়ে যায় তখন কিন্তু আমাদের হৃৎস্পন্দন আর হবে না। কেন? পেশিগুলো যদি নষ্ট হয়ে যায়, অক্সিজেন যদি না পায় তাহলে কি হবে? পেশিগুলো আর কাজ করতে পারবে না। পেশিগুলো যদি কাজ না করে তাহলে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাবে। পেশিগুলো কাজ করবে না, তাহলে আমাদের হার্ট ব্লক হবে। পরে আমি বলবো কেন হার্ট ব্লক হয়, কিরকম ভাবে হার্ট ব্লকেজ আমরা রক্ষা করতে পারি বা কেমন করে ব্লকেজটাকে দূর করতে পারি সে সম্বন্ধে আমি পরে বলবো। খুদে পড়ুয়াদের বলি
যখন তোমরা জীবনবিজ্ঞানে হৃৎপিণ্ডের ছবি আঁকবে তখন তোমার বাঁ হাত যেদিকে পড়বে, যখন তুমি লিখবে তখন কিন্তু ডান দিকে থাকবে। অর্থাৎ তুমি যখন ছবিটা আঁকবে তখন তোমার ডান সাইডটা কিন্তু বাঁ সাইড হবে। কেন এরকম হয় তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। এবার তোমাদের দেখানোর জন্যে আমি বইটাকে আমার সামনে রেখে দিচ্ছি। দেখো এবার লক্ষ্য করে, বইয়ে যখন পড়ছি তখন এদিকটা হচ্ছে ডান দিক, কিন্তু বইটাকে তুমি একটু ঘুরিয়ে নাও, তাহলে ঘুরিয়ে নিলে দেখো এবার এদিকটা হচ্ছে বাঁ দিক। বাঁ দিকে লেফট সাইড, লেফট অরিকুল থাকবে, লেফট ভেন্ট্রিকল থাকবে, সব বাঁ দিকে। এটা আমার বাঁ হাত, বইতেও কিন্তু বাঁ হাত, কিন্তু তুমি যখন ছবিটা আঁকবে তখন কিন্তু তোমার ডান দিকে পড়বে। এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর মনে রাখতে হবে বাম দিকের বাম নিলয়ের সাথে বাম অলিন্দে যে যোগসূত্র সেখানে থাকবে বাইকাস্পিড ভাল্ব। বাম দিকের ব এবং বাইকাস্পিডের ব মনে রাখতে হবে, তাহলে বাইকাস্পিড ভাল্ব বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে থাকবে। এটা আর একটা নাম হচ্ছে মিট্রাল কপাটিকা। তাহলে তার উল্টো দিকের ভাল্বটা কি হবে? ট্রাইকাস্পিড ভাল্ব হবে, এটা ডান অলিন্দ ডান নিলয়ের মধ্যে থাকবে। এরকম করে তোমাদের যখন পড়াশুনো করবে তখন কিন্তু তোমাদের মনে রেখে দিতে হবে। আরো একটা হৃৎপিণ্ডকে লেখার সময় খুব আমি সহজ করে একটা ছবি দেখিয়ে দেবো, সেই ছবির সাহায্যে কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে। আমি তোমাদের ডেসক্রিপশনগুলো যখন দেবো তার একটা ছক করে দেবো, বাংলাতে কি বলে আর ইংরাজিতেই তার কি নাম। কারণ যে ভিডিওগুলো থাকবে তোমাদের যখন বলবো তার সাথে সাথে আমি ইংরাজির সাথে সাথেও বাংলাগুলো সব বলে দেবো, যাতে বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের বুঝতে এতটুকু অসুবিধা না হয়। এছাড়াও হৃৎপিণ্ড থেকে আমরা আরো অনেক নতুন নতুন জিনিস জানবো। কিরকম জানবো না, হৃৎপিণ্ড একবার পাম্প করলে কতটা রক্ত নিক্ষেপ করতে পারে? 70 মিলিলিটার। সেই 70 মিলিলিটার রক্ত একবার পাম্প করে আমাদের হৃৎস্পন্দন কত হয়? হার্টবিট 1 মিনিট যদি তোমরা দেখে রাখো, একটা ঘড়ির সঙ্গে যদি তুমি মেলাও যে হৃৎস্পন্দন কত হচ্ছে, দেখবে 1 মিনিটে মোটামুটি 72 বার, গড় হচ্ছে 72 বার। এবার 60 থেকে 100 পর্যন্ত হার্টবিট হতে পারে। আমরা সবাই এখন সাক্ষী থাকি মানব ইতিহাসের প্রথম হার্ট ট্রান্সপ্লান্টের ঘটনার, যেখানে একজন মানুষ ডেভিড বেনেট তার শরীরে প্রতিস্থাপিত করা হয় পিগের হার্ট বা শুয়োরের হার্ট। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অব মেডিসিন থেকে তার যে চিকিৎসা, সেই চিকিৎসার খানিকটা অংশ আমরা এই ভিডিওতে দেখছি। তার সন্তানের আশা ছিল যে বাবা সুস্থ হয়ে যাবে এবং আবার তিনি ফিরে যাবেন, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন বাদে ডেভিড বেনেট মারা যান। তার এমন অবস্থা ছিল যে তার আর হার্ট কাজ করছিল না, হার্ট তার ট্রান্সপ্লান্ট করাতেই হতো। এমন অবস্থায় ডাক্তারবাবুরা চেষ্টা করেছিলেন যে যদি পিগের হার্ট বা শুয়োরের হার্ট দিয়ে প্রতিস্থাপিত করা যায় তার হৃৎপিণ্ডটা। তা সেই প্রতিস্থাপনের কিছু ঝলক আমরা এই ভিডিওটাতে লক্ষ্য করছি। দুর্ভাগ্যবশত কয়েকদিন বাদে ডেভিড বেনেট মারা যান। আমরা হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন পদ্ধতি এবং ইংরাজি শব্দগুলোর বাংলা বানানটা, বাংলা যে প্রতিশব্দ সেগুলো জেনে নিই। আমাদের হৃৎপিণ্ডের দেহের বিভিন্ন স্থান থেকে দূষিত রক্ত ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মধ্যে দিয়ে ডান অলিন্দে রাইট অরিকল এ এসে পৌঁছায়। ডান অলিন্দের এই অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাস্পিড ভালভের মধ্যে দিয়ে কেবল ডান নিলয়েই এসে পৌঁছায়। ত্রিপত্র কপাটিকা বন্ধ হয়ে গেলে এই অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয় থেকে ফুসফুসীয় অর্ধচন্দ্রাকার কপাটিকা বা পালমোনারি সেমিনুলার ভালভের মধ্যে দিয়ে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারির দিয়ে দুদিকের ফুসফুসে চলে যায় অক্সিজেন যুক্ত হওয়ার জন্য। প্রতিটি ফুসফুস থেকে দুটি করে ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেন, অর্থাৎ মোট 4টি ফুসফুসীয় শিরা বাম অলিন্দে বা লেফট অরিকলে বা আট্রিয়ামও বলা হয় মুক্ত হয়। বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত দ্বিপত্র কপাটিকা বা বাইকাস্পিড ভালভ বা মিট্রাল ভালভের মধ্যে দিয়ে কেবল বাম নিলয়েই এসে পৌঁছায়। বাম নিলয় থেকে অধিক অক্সিজেন যুক্ত রক্ত অর্ধচন্দ্রাকার কপাটিকা বা অ্যাওর্টিক সেমিনুলার ভালভের মধ্যে দিয়ে মহাধমনী
দিয়ে মানব দেহের সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। আমাদের দেহের সমস্ত কোষ এইভাবেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত, খাদ্যের সারাংশ, ভিটামিন প্রভৃতি পেয়ে থাকে। এটা আমি বললাম। ডিসপ্লেগুলোর সাহায্যে ছাত্রছাত্রীরা পরে একবার জেনে নেবে আর বুঝে নেবে কেমন করে রক্ত সংবহন হয়। আমরা এখন হৃৎপিণ্ডের শব্দ শুনছি। লাব ডাব শব্দ, বাংলায় বলা হয় ধুৎপুক শব্দ শুনছি। আমাদের হৃৎপিণ্ড হলো শরীরের মধ্যে এমনই একটা অঙ্গ যে বিভিন্ন শরীরের প্রতিটি কোষে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছে যায়, আবার কোষ থেকে ভেনের মাধ্যমে, মহাশিরার মাধ্যমে দূষিত রক্ত হৃৎপিণ্ডে চলে আসে। হৃৎপিণ্ড আমাদের শরীরে পাম্প যন্ত্র স্বরূপ। এখানে দু ধরনের রক্ত দুদিকে প্রবাহিত হয়। আমরা দেখতেই পাচ্ছি ডান দিকের যে রক্ত সেটা নীল মতন, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। সেটা শোধনের জন্যে ফুসফুসীয় আর্টারি বা পালমোনারি আর্টারির মধ্যে দিয়ে ফুসফুসে চলে যায় শোধনের জন্য। আর আমরা ডান দিকে যে রক্তটা দেখছি সেটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত। সেই অক্সিজেনযুক্ত রক্ত অ্যাওর্টার মধ্যে দিয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। হার্টের মধ্যে 4 ধরনের ভালভ আছে: ট্রাইকাসপিড ভালভ, পালমোনারিক ভালভ, মিট্রাল ভালভ এবং অ্যাওর্টিক ভালভ। এবার এই ভালভগুলো রক্তগুলোকে একদিকে প্রবাহিত করে। ট্রাইকাসপিড ভালভ ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে থাকে, নীল দিকে যে দিকটা রক্ত আছে সেখানে। বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে থাকে বাইকাসপিড ভালভ। এবার যখন অলিন্দ থেকে রক্ত নিলয়ে চলে আসে, বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে আর সেটা ফিরে যেতে পারবে না রক্তগুলো। তখন ডান দিকের যে অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত নীল রক্ত, সেটা পালমোনারি আর্টারি, খেয়াল রাখতে হবে, পালমোনারি আর্টারির মধ্যে দিয়ে ফুসফুসে চলে যায় শোধন করার জন্য, অর্থাৎ অক্সিজেন যুক্ত হওয়ার জন্য। আর আমরা দেখতে পাচ্ছি ডান দিকে যে লাল রক্ত, সেই লাল রক্তগুলো মহাধমনী বা অ্যাওর্টার মধ্যে দিয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে অক্সিজেন যুক্ত রক্ত প্রত্যেকটা কোষকে দেওয়ার জন্য। প্রত্যেকটা কোষ অক্সিজেনযুক্ত রক্ত পেয়ে তাদের ফাংশন করতে পারে। এবার আমার হৃৎপিণ্ডের মধ্যে যে ইলেকট্রিক্যাল সিস্টেম আছে সেগুলো আমরা জেনে নিই। হৃৎপিণ্ডের ইলেকট্রিক্যাল যে সিস্টেম সেটা তৈরি করে কে? এসএ নোড। এসএ নোডকে বলা হয় পেসমেকার। আমরা দেখতে পাচ্ছি এসএ নোড কোন জায়গাটায় আছে। প্রথম ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করলো, তার মধ্যে কিছু পেসমেকার সেল থাকে। সেই এসএ নোড থেকে ইম্পালসটা, নার্ভীয় ইম্পালসটা চলে আসে এভি নোডে বা অরিকুলো ভেন্ট্রিকুলার নোডে। এভি নোড থেকে সেই পাম্পটা রিলে হয়ে যাচ্ছে, দেখছি আমরা পারকেনজি ফাইবার বান্ডেল অফ হিজের মধ্যে দিয়ে নিলয় বা ভেন্ট্রিকেলে চলে আসছে। সেই এভি নোড থেকে যখন ইলেকট্রিক্যাল ইম্পালসটা চলে আসছে ভেন্ট্রিকেলের মধ্যে, তখন ভেন্ট্রিকেলটা কুইজ করছে, আমরা দেখতে পাচ্ছি। সেই কুইজ এবং মানে কন্ট্রাকশন এবং প্রসারিত হওয়ার কাজটা এই ইলেকট্রিক্যাল সিস্টেম দ্বারা হয়। হৃৎপিণ্ডের মধ্যে করোনারি আর্টারি থাকে, যে করোনারি আর্টারিগুলো হৃৎপিণ্ডের কোষগুলোকে অক্সিজেনযুক্ত রক্ত, খাদ্য, গ্লুকোজ এগুলো সব পৌঁছে দেয়। করোনারি আর্টারি যদি ব্লক হয়ে যায় তখন হার্ট ফেল করে। এবার আমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি যে আমাদের হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠ থাকে। হৃৎপিণ্ড একটি পাম্প যন্ত্র স্বরূপ। এখানে দুদিকে শুদ্ধ এবং অশুদ্ধ রক্ত আলাদাভাবে বিভক্ত থাকে। কেন? ইন্টার অরিকুলার সেপ্টাম এবং ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্যে দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনী দিয়ে আমাদের শরীরে ছড়িয়ে পড়ে, আর কোষ থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ডে মহাধমনী মহাশিরার মধ্যে দিয়ে আমাদের হৃৎপিণ্ডে চলে আসে। এখন আমরা হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওরের কথা জানব। এসিএস আর এমআই হলো তীব্র করোনারি সিন্ড্রোম। হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ কম হওয়া বা রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে তৈরি হওয়া এক পরিস্থিতি, যার জন্যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই হয়। হৃৎপিণ্ড হলো পেশিবহুল অঙ্গ যা অক্সিজেন আর পুষ্টিযুক্ত রক্তকে পাম্প করে শরীরের বাকি অঙ্গগুলিতে পৌঁছে দেয়। বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকেল হলো হৃৎপিণ্ডে আসল পাম্প করার স্থান, যা অ্যাওর্টা বা মহাধমনীর সাহায্যে অধিক অক্সিজেনযুক্ত রক্তকে শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয়। হৃৎপিণ্ডের গায়ে ছোট ছোট ধমনীকে করোনারি ধমনী বলা হয়, যা মহাধমনীর সঙ্গে যুক্ত থাকে এবং হৃৎপিণ্ডের পেশিগুলিকে প্রয়োজনীয়
অক্সিজেন ও পুষ্টি প্রদান করে। তীব্র বা অ্যাকিউট করোনারি সিন্ড্রোমে করোনারি ধমনির দ্বারা যুক্ত রক্তপ্রবাহে বাধা আসে। বেশিরভাগ সময় এর কারণ হলো অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। করোনারি ধমনীতে অনবরত ফ্যাটি প্লাক জমা হওয়ার ফলে ধমনীর ভিতরে যে রাস্তা, সেই রাস্তা ছোট হয়ে যায়, যার ফলে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। এই প্লাক ফেটে গিয়ে রক্ত জমাট বেঁধে যায়, যাতে ওই করোনারি ধমনীতে রক্ত যাওয়া বাধাপ্রাপ্ত হয়। রক্ত জমাট বেঁধে যাওয়াই করোনারি ধমনী ব্লকেজের অন্যতম কারণ। করোনারি ধমনীতে ব্লকেজ হওয়ার অপর কারণ হলো করোনারি আর্টারিতে প্লাজম বা ওষুধ, ধূমপান, ঠান্ডা আবহাওয়া অথবা মানসিক প্রচণ্ড চাপের কারণে হঠাৎই সৃষ্টি হয়, যাতে করোনারি ধমনীর ভিতরের দেওয়াল আলাদা হতে শুরু করে এবং রক্ত প্রবাহ থেমে যায়। কোনো করোনারি ধমনীতে এইভাবে ব্লকেজ হলে হৃৎপিণ্ডে অক্সিজেন আর পুষ্টি পৌঁছানো বন্ধ হয়ে গিয়ে হৃৎপিণ্ডের পেশিগুলো মরে যেতে থাকে। এই পরিস্থিতিকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই বলে। করোনারি ধমনীতে ব্লকেজ বা রক্ত যাওয়ার লক্ষণগুলো হলো: 1. ভয়ানক ব্যথা, অস্বস্তি বুকে বা প্লাজম বা জ্বলন, যাকে অ্যাঞ্জাইনা বলে। আস্তে আস্তে ইহা পেট, কাঁধ, কনুই এমনকি চোয়ালের নিচের অংশে দিয়ে ছড়িয়ে পড়ে। এইভাবে এক বা একাধিক অ্যাঞ্জাইনার ফলে সমস্যা যে হয়, সেটাকে অস্থির অ্যাঞ্জাইনা বলে। অস্থির অ্যাঞ্জাইনা তীব্র করোনারি সিন্ড্রোমের ফলে হয়ে থাকে। করোনারি সিন্ড্রোমের অন্যান্য লক্ষণগুলো হলো: 1. শ্বাসকষ্ট, মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম হওয়া, বমি বমি ভাব। তীব্র করোনারি সিন্ড্রোম বা অ্যাকিউট করোনারি সিন্ড্রোম এমআই এর বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের চিকিৎসা ব্যবস্থাগুলি হলো: 1. অক্সিজেন থেরাপি, যা হৃৎপিণ্ডে সঠিক পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে পারে। 2. রক্ত জমাট বাঁধা বন্ধ করার জন্য অ্যাসপারিন বা অ্যান্টিপ্লেটলেট থেরাপি। 3. থ্রম্বোলিটিক থেরাপি টিপিএ, স্ট্রেপ্টোকাইনেজ, যাতে থেকেই জমাট বাঁধা রক্ত বেঁধে যাওয়ার ঢালাগুলিকে ভেঙে ফেলা যায়। 4. করোনারি ধমনীগুলোকে আরাম দেওয়ার জন্য এবং ব্যথা কমানোর জন্য নাইট্রোগ্লিসারিন আর মরফিন দেওয়া হয়। 5. বিটা ব্লকার্স, যা হৃৎপিণ্ডের গতি কমিয়ে দেয় আর হৃৎপিণ্ডে অক্সিজেনের প্রয়োজন কমে যায়। 6. করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি, যা একটি হস্তক্ষেপ প্রক্রিয়া, যার মাধ্যমে একদিকে বেলুন লাগানো পাতলা নলিকাটিকে সংকুচিত করে করোনারি ধমনীর মধ্যে রাখা হয়। ভেতরে যাওয়ার পর ওই বেলুনটা ফুলে যায় আর সংকুচিত ধমনীকে খুলে দেয়। এটাকে খুলে রাখার জন্য একটা স্টেন্ট করোনারি ধমনীর মধ্যেই রেখে দেওয়া হয়। 7. করোনারি ধমনীর বাইপাস গ্রাফটিং বা সিএবিজি ক্যাবেজ, এটি একটি শল্য প্রক্রিয়া, যাতে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ আবার শুরু করার জন্য শরীরের অন্য অংশ থেকে রক্তবাহিকাকে কৃত্রিম উপায়ে গ্রাফট দিয়ে অবরুদ্ধ করোনারির জায়গায় আনা হয় অপর এক রাস্তা বানানোর জন্য। এগুলো আমরা হৃৎপিণ্ডের ফেলিওর বা হার্ট ফেলিওরের কথা জানলাম, তার কারণগুলো জানলাম এবং তার প্রতিকারের উপায়, যেগুলো আমরা চিকিৎসা শাস্ত্রে পড়ে এসেছি, সেগুলো কিছুটা আপনাদের উপস্থাপন করার চেষ্টা করলাম। আমরা জানি আমাদের হৃৎপিণ্ড বক্ষগহ্বরের মধ্যে একটু বাঁদিক চেপে থাকে। হৃৎপিণ্ড অনেক সময় বক্ষগহ্বরের বাইরে বেরিয়ে আসে। সেই ভিডিওর পরবর্তী যে অংশ, সেই অংশটা পরবর্তী ভিডিওতে আমি বলবো। এখন গ্রে অ্যানাটমি থেকে আমাদের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 8.5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার পুরু। পুরুষদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের মোটামুটি ওজন 280 থেকে 340 গ্রাম হয়ে থাকে, আর স্ত্রীদের অর্থাৎ ফিমেলের ক্ষেত্রে এই হৃৎপিণ্ডের ওজন 230 থেকে 280 গ্রাম হয়ে থাকে। হৃৎপিণ্ডের মধ্যে বিভিন্ন যে ভাল্বগুলো থাকে, এইগুলো আমরা আগে সব আলোচনা করে দিয়েছি, আর হৃৎপিণ্ডের বেশি বিবরণ আরও থাকছে পরবর্তী পর্বে। এই ভিডিওর সাথে আপনাদের বলবো ভেবেছিলাম যে এই চ্যানেলের কথা। এই ইউটিউব চ্যানেলটা ছাত্রছাত্রীদের জন্য করা হয়েছে। এই চ্যানেলটা প্রায় 10 বছর আগে 2013 সালে একজন শিক্ষক মশাই আমাদের স্কুলে গেছিলেন।
তিনি এই চ্যানেলটা খুলে দিয়েছিলেন। আমি তো এই ভিডিওটা করার আগে এই চ্যানেলটার নাম জেনেছি বা আপনাদেরও বলেছি, এক্সপ্লোর সায়েন্স হার্টেলি @ডক্টর মিত্র। কিন্তু কিছুদিন আগেই জানলাম, আমার ছেলে বলল যে আমার চ্যানেলটার নাম নাকি আমার নামেই দেওয়া আছে। তাই এবার নিজের নাম, নিজের চ্যানেলের নাম বলতে একটু সত্যি খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। চ্যানেলটা অনেক বছর আগে, 10 বছর আগে তৈরি করা হয়েছিল। সেই চ্যানেলটা থেকেই কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করছি। তাই চ্যানেলটার নাম ডক্টর শ্যামল মিত্র একদম প্রথমেই একজন মাস্টারমশাই করে দিয়েছিলেন। এখানে আমার কোনো হাত নেই, সেই হিসেবে কিন্তু চ্যানেলটার নাম এইরকমই রাখা হয়েছে। হয়তো একটু খারাপ লাগছে, আমার নিজেরই খারাপ লাগছে যে আমি নিজের নামে চ্যানেলটার নাম দিয়েছি, কিন্তু এটা আদৌ তা নয়। আপনাদের বললাম এটা অনেক আগে থেকেই। আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, আর সবথেকে উপকার হয় ছাত্রছাত্রীরা যদি একটু দেখে, আপনারাও একটু সাথে সাথে দেখলেন। কারণ মানুষ যদি কোনো কিছু জিনিস একটু নতুন শেখে, তার কিন্তু শেখার আগ্রহ বৃদ্ধির সাথে সাথে তার মনের একটা আনন্দ আসে। হয়তো কোনো ফরওয়ার্ডিং মেসেজ করছেন বা করছেন, লাস্টে কিন্তু দিনটা ভালো লাগবে না, কিন্তু যদি আপনি একটা হলেও জিনিস জানেন, তাহলে কিন্তু আপনার দিনটা ভালো যাবে। এটা কিন্তু আমার কথা নয়, ইলন মাস্ক বলে একজন বিলিয়নিয়ার, দেখবেন এখন তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনার সাফল্যের কারণ কি? তখন তিনি বলেছেন যে আমার সাফল্য যদি বলি তোমরা কেউ করতে পারবে না। তখন সাংবাদিকরা যারা জেরাজেরি করছে যে আপনি বলুন, আমরা চেষ্টা করব। বললো আমি দিনে 500 পাতা করে পড়ি। অসম্ভব ব্যাপার, শুনতে সত্যি আমার খারাপ লাগছে। এত বড় বিলিয়নিয়ার, এত কোটি কোটি সম্পত্তির মালিক, তিনিও কিন্তু 500 পাতা করে ডেলি পড়েন। তাই পড়াশুনোর হ্যাবিটটা আমাদের রাখতে হবে। পড়াশুনোর হ্যাবিটের সাথে সাথে আমাদের জানার যে আগ্রহ, সেটা কিন্তু রাখতে হবে। আর আমাদের বয়স হচ্ছে, বয়স বৃদ্ধির সাথে সাথে ব্রেনে রিকল করতে হবে। আমি কি কাজটা করলাম একটু মনে করতে হবে, তাহলে কিন্তু ব্রেন সক্রিয় থাকবে। আমাদের মস্তিষ্ক যদি সক্রিয় থাকে, তাহলে আমাদের জড়তা বা এগুলো অনেক দেরি করে আসবে। তাই পড়াশুনোর সাথে সাথে আমাদেরও একটু নতুন কিছু জিনিস জানতে হবে। আর জানার জন্যেই তো সব কিছু। বলছিলাম যে এই বিশ্বব্রহ্মাণ্ডে মানুষই সব থেকে উন্নত জীব। সেই উন্নত জীবের যে জৈবনিক প্রক্রিয়া, তার যে জানার জিনিস, সেগুলো আমাদের জানতে হবে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। চ্যানেলটার আপনাদেরই চ্যানেল এই ভেবে অন্যদের সাবস্ক্রাইব করবেন, আপনারা করবেন, আর এগিয়ে নিয়ে যাবেন চ্যানেলটাকে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল সকলের জন্য।